অবশেষে ভয়ে ভয়ে রিমের মুখের দিকে অসহায়ের মতন তাকালো সে। রিম দাঁতে দাঁত চেপে বলল, আজ যদি সন্ধে হয় তো রিহাব ভাইয়া আমাকে কিছু বললে আপনার খবর আছে। ও কি বলবে? আমাকে কিছু বলার সাহস আছে ওর? তখনই খুব জোরে বিকট শব্দে বাজ পড়ল। রিম মাথায় হাত দিয়ে গাছতলার দিকে ছুটে লাগিয়েছে। স্পর্শ বাইকে বসেছিল তখনও। রিমকে দৌড় দিতে দেখে বলল, কিন্তু আপনি সাহসী নাচেন এবার। বাসায় যাবে না? এই বাজ যদি আবার পড়ে? আবার পড়বে কি বলছো? আরো কতবার পড়বে? সাহস থাকলে বাইকে এসে বসো। আমি তো যাই বলি তাই শুনি কেবল। রিম আকাশের দিকে চেয়ে বলল, আমার ভয় করে। বৃষ্টি থামুক, তারপর যাব। স্পর্শ সেজন্য বাইক লক করে আবারও গাছের তলায় এসে থামলো। কিন্তু বৃষ্টি থামার নাম নিচ্ছে না। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। বৃষ্টি থামলে বাস থামে না, বাস থামলে বৃষ্টি থামে না। রিম অধৈর্য হয়ে নিচে মাটিতে বসে আছে। স্পর্শ সিগারেট খাওয়ার জন্য কত টালবাহানা করছিল এত সময় ধরে। রিমের এটা পছন্দ না বলে খাওয়ার স্বাদ জাগার পরেও খেতে পারছে না। খালি পকেটে হাত ঢুকাচ্ছে আর বের করছে। আচ্ছা, তোমার ভাই ছোটটা কেমন আছে? শেষবার দেখেছিলাম বাগানের মাটি খুঁড়তে। ও আমাকে টাচ ভাইয়া বলে, জানো? হুম। রিহাব আজ জলদি বাসায় ফিরেছে। বাসায় ঢোকার সময় হঠাৎ পথ আটকে দাঁড়ালো আখি। বৃষ্টিতে ভিজে ভিজে রিহাব বাসায় ফিরেছিল আজ। এদিকে আখিও ওকে আগে থেকে ভিজে একাকার হয়ে রিহাবের সামনে দাঁড়িয়েছে। এমন ঢুলতেছে কেন? পথ ছাড়ো। ছাড়বো না। কি করবে? ধাক্কা দিয়ে সরিয়ে তারপর যাব। আখি হাত শূন্যে তুলে বলল, নিন, ধাক্কা দিন। রিহাব ওকে ধাক্কা দিতে যেতেই আখি হাত ঘুরিয়ে এনে ওকে জড়িয়ে ধরল। কি হচ্ছেটা কি আখি? তোমার আব্বুকে বলে দিব। বেশি করতেছ আজকাল। আখি চোখ বন্ধ করে রিহাবের ভেজা শার্টে মুখ ডুবিয়ে ঘ্রাণ নিচ্ছে। রিহাবের কথা কানেই নিল না। রিহাব ওকে সরানোর চেষ্টায় ব্যর্থ। খুব শক্ত করে ধরেছে। তামিম বাগানে খেলতে গিয়ে হাতে পায়ে কাদা মেখেছিল, তাই আম্মুর ভয়ে বাইরে টবের পেছনে লুকিয়েছিল এতক্ষণ। কিন্তু রিহাব আর আখিকে এই অবস্থায় দেখে সে টবের পেছন থেকে বেরিয়ে এসে বলল, আয়াপু কি করতেছ? তামিমের কথা শুনে আখি রিহাবকে চট করে ছেড়ে দিল। দুজনে দুপাশে ফিরে গেছে লজ্জায়। তামিম আরেকটু এগিয়ে বলল, তুমি আমার ভাইকে জড়িয়ে ধরেছ? তোমরা কি বিয়ে করে ফেলছো? না তো, জড়িয়ে ধরলে কি বিয়ে করতে হয় তামিম? মোনা বলেছে জড়িয়ে ধরলে বিয়ে হয়ে যায়, তাই আমি ওকে আজ জড়িয়ে ধরেছে। এখন থেকে আমরা বর বউ। তাহলে কি তোমরাও বর বউ? রিহাব তামিমের কান টেনে বলল, শরীরের একে হাল করছিস যে। মা জানে সারাদিন টইটুই করে ঘুরে বেড়ানো মানা করেনি তোকে? আমাকে গোসল করিয়ে দাও না ভাইয়া। আবার বয়ে গেছে। তাহলে আম্মুকে বলছি তুমি আর আয়াপু বিয়ে করে নিয়ে এসো জড়িয়ে ধরে। কথাটা শুনে আখি রিহাব দুজনেই ভয় পেল। রিহাব তামিমের কান আরো জোরে টেনে বলল, তুই বললেও মা বিশ্বাস করবে না। না করলে নাই তো বলবো। রিহাবের মনে কিঞ্চিত ভয় হলো এবার। মা যদি মেনে নেওয়ার কথা, না, রিস্ক নেওয়া যাবে না। তাই সে তামিমের কথাই মেনে নিয়ে ওর সাথে বাসায় ঢুকে গেছে। আখি তো আনন্দে আত্মহারা। সে রিহাবকে জড়িয়ে ধরতে পেরেছে, সেই খুশিতে নাচতে নাচতে সে চলল বাসার দিকে। বিকাল হবার পর বৃষ্টি থেমে রোদ উঠে গেছে। বিকালের রোদ। রিম মাথার যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। আজ নির্ঘাত তার জ্বর আসবে। স্পর্শ বুঝতে পেরেছে, কিন্তু কিছু করারও নেই। বাইক যত দ্রুত চালানো সম্ভব সেটা করছে, কারণ অলরেডি দেরি হয়ে গেছে। আবারও হয়ে গেল আরেক বিপত্তি। কিছু দূর যাবার পর বাইক স্টার্ট হচ্ছে না, মাঝপথে বন্ধ হয়ে গেছে। আর কোনোদিন আমি আপনার বাইকে উঠে বসবো না। আরে এটা ষড়যন্ত্র, তীব্র ভাইয়ার কারসাজি। আমি নিশ্চিত, না হলে 2 বছরে কোনোদিন আমার বাইকের এই হাল হয়নি। আজ এতবার কেন হচ্ছে তাহলে? সময় দেখেছেন, সন্ধ্যা 6টা বেজে গেছে। সারাদিনে এক দানা খাবারও খাইনি। তার উপর বাসা থেকে নির্জন একটা জায়গায় এসে ফেসে গেছি। ভাইয়া জানলে কি হবে বুঝতে পারছেন? আমি কি ইচ্ছে করে তোমায় আটকে রেখেছি? আপনি যেভাবে পারেন আমাকে বাসায় দিয়ে আসবেন। আপনার কারণে ভাইয়া বকা শুনতে পারবো না। তোমার ভাই তো জানেই এই কথা। বিয়ে দিয়ে দেওয়ার কথা বলতে। সে তো জানে না, আমার অনুমতি ছাড়া সে বিয়েও করতে পারবে না। যত যাই বলুক, দাপট না দেখিয়ে ব্যবস্থা করেন কি করে কি করবেন। রিম বাড়ি ফিরছে না, এদিকে কেউ জানেও না ও কোথায়। তামিম সব জানে, তাও মুখ খুলছে না। সবার কথা সবার কাছে লাগিয়ে বেড়ানো তার স্বভাব হলেও রিমের কথা সে কারোর কাছে লাগায় না। এখনো তাই চুপ করে আছে। রিহাব চেঁচামেচি করছে ওর চাচাতো বোন দুইটার উপর, কারণ ওরা থাকার পরও কেন জানে না রিম কোথায় গেছে। রিম তো উড়ে যায়নি, ওদের সামনে দিয়েই তো গেছে। তবে ওরা জানে না কেন।
শেষে তামিমকে সন্দেহ করলো রিহাবের। হাত টেনে নিয়ে সামনে এনে জানতে চাইলো রিম কোথায়। আমি কিছু জানি না। তুই জানিস রিমের সব খবর তোর জানা থাকে? চুপচাপ বলল, না হলে মারবো। তামিমের চোখে পানি এসে গেছে ধমক খেয়ে। ঠিক সে সময় তীব্র বাসায় ফিরেছিল, সামনে দিয়ে যাচ্ছিল তখন। ওর গলার আওয়াজ পেয়ে রিহাব বাইরে বেরিয়ে এসে বলল, রিম কোথায় জানো? তীব্র আশ্চর্য হয়ে বলল, এখনো ফেরেনি? কোথায় সেটা বলো আগে। 2 রাস্তার মোড়ে দেখছিলাম ওকে, কার সাথে গেছে জানি না, তবে ওখানে দেখছি। এত দূর একা চলে গেলে? দেরি না করে রিহাব হেলমেট নিয়ে বেরিয়ে গেছে। রাত হয়ে গেলে বিপদ। ওদিকে স্পর্শ মেকানিকের কাছে বাইক এনে ঠিক করাতে দিয়েছে। রিম কাশছে বসে বসে, সর্দি কাশি সব বাঁধিয়েছে আজ। এদিকে নেটওয়ার্কও নেই যে ভাইয়ার কল রিসিভ করবে। ভাইয়া তো মনে হয় রেগে আগুন হয়ে আছে, কি জবাব দেবে সেটা ভাবতেই ভয় উঠছে মনের ভিতর। এই মেয়ে, রিম রাগান্বিত চোখে তাকালো স্পর্শর দিকে। রেগে যাইও না, বাইক ঠিক হয়ে গেছে, চলো যাই। রিম গাল ফুলিয়ে এসে বসতে নিতে আরেকটা বাইকের আওয়াজ পেয়ে পেছনে মুড়ল। রিহাব এসে হাজির, বাইক ছেড়ে হনহনি এদিকে সে স্পর্শকে বলল, তোর কি সমস্যা? তুই কোন সাহস আমার বোনকে বাসা থেকে এতদিন নিয়ে এসেছিস? রিহাব চটে গেছে। রিমের বুকের ভিতর ডিপ ডিপ করে অনবরত। কি করে পরিস্থিতি সামলাবে তাই ভাবতেই হিমশিম খাচ্ছে। স্পর্শ শক্ত চোখে তাকিয়েছিল শুধু। কি রে, জবাব দে, কোন সাহসে তুই আমার বোনকে এতদূর নিয়ে আসতি? আমি জানি ও নিজের ইচ্ছাতে এতদূর আসবে না। ভাইয়া আমি এসেছিলাম, উনি জোর করেন নাই। রিহাব রিমঝিমের কথাটা শুনে ওর দিকে তাকিয়ে চড় একটা মেরে দিয়েছে। রিম গালে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে এখন। স্পর্শর গায়ে লাগলো, কিন্তু রিহাবকে মারলে রিম ওকে মাফ করবে না কোনোদিন। তাই বলে সে দাঁড়িয়ে আছে কোনো কিছু না করেই। আমার বোনের আশেপাশে যদি তোর আর কোনোদিন দেখি, তা দেখিস তোর বাবা মায়ের নাম ভুলে কেমন মারধর করি। আর আমি তোমার মার খাবো? আমাকে চেনো নাই? তোমার এই বোন কেবল আমার, এরে ঘোরাতে আনবো না তো কি তোমাকে নিয়ে ঘুরতে বের হবো? তুই 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 কি বলছো? বয়সে আমি তোমার 1 মাসের বড়, আপনি বলবে। ফান করে মোড়ে নি আমি। রিমঝিমের আশেপাশেও আর কোনোদিন ঘেসবি না বলে দিলাম। ওকে অন্তত আমি তোর মতন ছেলের সাথে বিয়ে দিব না। কথা শেষ করেই রিহাব রিমঝিমের হাত ধরে টেনে নিয়ে গেল তার বাইকের কাছে। রিমের চোখে পানি টলমল করছিল। ভাইয়ার হাতের আগেও মার খেয়েছে, তাও স্পর্শর কারণে। স্পর্শ নিজের কাছেই খারাপ লাগলো, আজ আবার তার কারণে রিমকে মার খেতে হলো বলে। রাগের চোটে হাই স্পিডে বাইক চালিয়ে সে রিহাবের আগেই বাসায় ফিরেছে। হর্ন নিয়ে বাসায় ঢুকতে যাবার আগেই তামিম এসে পথ আটকালো ওর, যেন এতক্ষণ ওরই অপেক্ষায় ছিল। ট্রাচ ভাই শোনো, কি? রিম আপুকে বাঁচাও, ভাইয়া আজ ওকে খুব মারবে। স্পর্শর বুকের ভেতর কেমন করে উঠল। তামিম ঠিক বলেছে, রিহাব এক চড়ে থামবে না, বাসায় এসে আরো মারবে। তাই সে চুপচাপ তার বাসায় ঢুকে গেছে। তামিম ভেবেছিল স্পর্শ রিমকে বাঁচাবে আজ, কিন্তু ওর এমন ভাব দেখে সে দোটানায় পড়ে গেল। এরপরই রিহাব রিমঝিমকে নিয়ে এসেছে। তারপর ওকে সোফার রুমে যেতে বলে বাইক রাখতে চলে গেল রিহাব। রিমঝিম সোজা তার রুমে ঢুকতেই ভেতরে থেকে স্পর্শ দরজা আটকে ওর মুখ চেপে ধরে বলল, বের হবে না? রিহাবের মাথা নষ্ট, তোমার গায়ে হাত তুলবে আবার। রিম স্পর্শকে সরিয়ে দরজা খুলতে নিতেই শুনতে পেল রিহাবের চেঁচামেচি। ও বলছে রিমকে সামনে আসতে। রিমও জানে সে সামনে গেলে রিহাব মারবে ওকে, তাই সে দরজা খুলল না, চুপ করে পিঠ থেকে ওখানেই দাঁড়িয়ে থাকলো। আই এম সরি রিম। রিম জবাব না দিয়ে বিছানায় এসে বসেছে। স্পর্শ বারান্দা টপকে এসেছিল এখানে। তার মাথায় পরিকল্পনা ঘুরছিল তখন তামিমের কথা শুনে। রিম বিছানায় বসে মাথায় হাত রেখে রিহাবের চেঁচামেচি সব শুনছে। স্পর্শ চেয়ার একটা টেনে বসে বলল, ইচ্ছে করছে ধোলাই দিয়ে আসতে, কিন্তু তুমি তো ভাই ভক্ত, ওরে মারলে আর কোনোদিন আমার সাথে কথাই বলবে না। কিন্তু বিশ্বাস করো, আমি যদি একবার ওর গায়ে হাত তুলি 10 দিন বিছানা ছেড়ে নামতে পারবে না। খালি একবার অনুমতি দাও আমায়। আপনি যাবেন এখান থেকে? কি জন্য এসছেন আবার? তুমি তো এখন আবার মার খেতে, তোমাকে বাঁচাতেই তো চলে এলাম। এখানে আসতে আমায় তুমি বাধা দেবার কে? রিম মুখ ফিরিয়ে বসে রইল। স্পর্শর সাথে ভালো কথা বলেও শান্তি পাওয়া যায় না, সবসময় তেরা জবাব দেয়। রিহাব সব ভেঙে চুরে ছাড়খাড় করে ফেলছে। তার ধারণা রিম নিজে থেকে স্পর্শর সাথে ঘুরতে গিয়েছিল। মা, তুমি বুঝতে পারছো ওই স্পর্শ কেমন সেটা তো আমি জানি, তুমিও জানো, এমনকি রিমও জানে। বরং আমার চেয়ে রিম ভালো জানে যে ওই ছেলেটা ভালো না। তাহলে কোন সাহসে সে ওই রকম একটা ছেলের সাথে এতদূর একা গেল? যদি ওই ছেলেটা কিছু করে ফেলতো, কিভাবে মুখ দেখাতাম সমাজের সামনে? মা হাতে পানির গ্লাস নিয়ে সোফায় বসেছিলেন। রিহাবের পুরো কথা শুনে বললেন, স্পর্শ গুন্ডা হতে পারে,
কিন্তু সে যদি চাইতো রিমের ক্ষতি করার জন্য, তবে কি সে আজকের দিনের জন্য বসে থাকতো? কত আগেই করে ফেলতো যা করার। করেনি তার মানে সে এগুলো ভাবে না। মা, তুমি এত কিছুর মধ্যেও ওর পক্ষ নিচ্ছ? স্পর্শ রিমকে ভালোবাসে এটা মিথ্যা না। তুই আর রিম বুঝিস না, কিন্তু আমি বুঝি। রিহাব রাগ করে চট করে রুমে চলে গেল। আর কিছু বলেও লাভ নেই। স্পর্শ দরজার সাথে কান লাগিয়ে এতক্ষণ সব শুনছিল। রিমের মায়ের উক্তি শুনে তার মনে লাড্ডু ফুটেছে। ছুটে এসে বলল, শুনলে রিম, তোমার মাও জানে আমি তোমায় আসলেই ভালোবাসি, আর তুমি জানলে না। মা এমনি ইমোশনাল, মাকে পটিয়েছেন তার মানে এই না যে আমিও পটে যাব। ধ্যাত, এমন কেন তুমি? আমি যে ভালোবাসি এটা তুমি নিজেও জানো, তাও নাটক করে বোঝাও আমি তোমায় ভালোবাসি না। যেদিন হারাবে সেদিন বুঝবে ঠিকই। কথাটা বলে স্পর্শ চলে গেছে বারান্দা দিয়ে। রিম আস্তে করে দরজা খুলে বাইরেটা দেখে নিল। ভাইয়ার মেজাজ ঠান্ডা অব্দি তার সামনে যাওয়া যাবে না। তীব্রর মেজাজ পুরো বিগড়ানো। মদের বোতল কয়েকটা সাবার করে এসেছে ছাদ থেকে। এরপর বাসায় ফিরতেই তার দেখা হয়ে গেল স্পর্শর সাথে। স্পর্শ তখন ফ্রিজ থেকে আপেল নিয়ে খাচ্ছিল। কোথায় ছিলি সারাদিন? আমি তো ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরোলাম সকালে। তীব্র তখন আর চোখে তাকাতে তাকাতে চলে গেল। তাও কিছু আর বলেনি। স্পর্শ শান্ত মনে চেয়ার টেনে বসতেই মা কতগুলো মিষ্টি এনে ওর সামনে দিয়ে বললেন খেতে। রোজ রোজ এত মিষ্টি পাও কই থেকে? আমার আর ভালো লাগে না এই মিষ্টি খেতে। ওজন কত বাড়িয়েছো আমার সেটা দেখেছো? 70 কেজি ছিলাম, এখন 72। আরে মিষ্টি আমি তো কিনি না, এনে দেয় ওপরের ফ্ল্যাটের মনোয়ারা আপা। জানোস তো ওনার মেয়ের নাম মিষ্টি, সে মিষ্টি বানাতে অনেক পছন্দ করে, তো তাই। তা না হয় বুঝলাম, কিন্তু আমাকে ধরে খাওয়া কি জন্যে? কারণ আছে বই কি, ওনারা তোকে খুব পছন্দ করে। তো ওই কুমড়ো পটাশকে আমার ভালো লাগে না, আর কোনোদিন ওদের নাম নিবা না। এই মিষ্টিও খাওয়াবে না। তোমার বড় ছেলে আছে না, ওরে খাওয়াও। স্পর্শ তার রুমে ফেরত চলে গেছে আধা খাওয়া আপেলটা নিয়ে। রোকসানা বেগম মিষ্টিগুলো নিয়ে ভাবছেন ওর মিষ্টিকে বলবেন অন্য কিছু বানিয়ে খাওয়াতে। আসলেই তো এত মিষ্টি খেলে সেটা শরীরের জন্য খারাপ হবে। তীব্রকে দিয়ে আসা উচিত আপাতত এগুলো। আখি একটা চিঠি লিখছে রিহাবকে। আধুনিক এ যুগে হয়তো ফেসবুক হোয়াটসঅ্যাপ আছে, তবে রিহাব ওকে সবকিছুতে ব্লক মেরে রেখেছে। তাই একটা চিঠি লিখছে ওকে, তামিমের হাতে পাঠাবে বলে। চিঠিটা লেখা শেষ মোটামুটি। এবার তামিমের খোঁজ নিতে হবে। লুকিয়ে বাসা থেকে বেরিয়ে উপরের তলায় এসে হাজির হলো সে। কলিং বেলে চাপ দিয়ে লুকিয়ে পড়লো কেউ আসার অপেক্ষায়। তামিম চুল নিয়ে এসে দরজা খুলে বেরিয়ে কোমরে হাত রেখে এদিক ওদিক দেখছে। এবার আখি টবের পেছন থেকে বের হয়ে ওর সামনে দাঁড়াতেই তামিম চমকে গিয়ে দেয়ালের সাথে লেগে গেল। তামো, এই কাগজটা তোমার ভাইয়াকে দিও, আর এই নাও তোমার গোলাপ। তামিম চোখ বড় করে বলল, গোলাপ? কোন গাছ থেকে এনেছো? আমাকে দাও না গাছটা। আচ্ছা, আমি তোমায় একদিন গোলাপ গ্রামে নিয়ে যাব, এখন এই কাজটা করে দাও। তামিম ভ্রু কুচকে বলল, কি আছে এই কাগজে? আরে আরে, খুলিও না, না হলে কিন্তু গোলাপ গ্রামে নেব না। আচ্ছা আচ্ছা। তামিম ভেতরে ঢুকে সোজা রান্নাঘরে চলে আসলো। সেখানে তাকে নিচে গোল হয়ে বসে চিঠিটা খুলছে। রিমাপু, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সবাই শিখেছে, তবে পড়তে সময় লাগবে এই আর কি। সরিয়া ময়াকারে মা র আমার, বর্গীয় জ আকার দন্তন্য জান আমার জান। এই কথা তো মিনিমাম ভাইয়া বলতো তার বউরে। আচ্ছা, তারপর কি লিখছে দেখি? সরিয়া বর্গীয় জ আছে। তুই এখানে কি করিস তামিম? রিহাবের কথা শুনে তামিম হাত থেকে চিঠিটা ফেলে দিয়েছে। রিহাব চিঠি তুলে হাতের লেখা দেখেই বুঝেছে ওটা আখির লেখা। তামিমকে তাই কিছু না বলে সে চলে গেল তার রুমে। দরজা লাগিয়ে বিছানায় এসে বসে চিঠিটা মেলে ধরলো। এবার রিম আজ রাতে খেতে আসেনি। ওই যে রুমে ঢুকেছিল আর বেরই হয়নি। ঘুমও আসছে না। কিছু একটা করে সময় কাটাতে পারলে ভালো হতো, কিন্তু কি করা যায়। বাগানে যেতে ইচ্ছে করছে, যদি ওই শয়তানটা চলে আসে। না, আসবে না হয়তো। আমি এই সময় বাগানে যেতে পারি, সে হয়তো ভাববেও না এটা। রিম চটপট ওড়না গায়ে পেঁচিয়ে বাগানে চলে এসেছে। দোলনায় বসে চোখ বুজে সারাদিনের ক্লান্তি মেটাতে ব্যস্ত এখন। বাগানের বনগুলো থেকে ছোট ছোট পোকার আওয়াজ ভেসে আসছিল কানে। পা দুলাতে দুলাতে হঠাৎ ভয় হলো, তাই পা তুলে বসলো এবার রিম। স্পর্শ সিগারেট মুখে দিয়ে সেই সময় বারান্দায় বসে তার একটা বন্ধুর সাথে কথা বলছিল। বাগানে দোলনা দুলতে দেখে সোজা হয়ে বসে চোখ বড় করে চেয়ে দেখলো ওখানে রিম বসে আছে। তাকে আর পাইকে সব ফেলে সে বাগানে এসে হাজির।
রিম তখনও চোখ বন্ধ করেছিল। স্পর্শর পাশে এসে তার দোলনা দোলাচ্ছে সে বুঝতেই পারেনি। অনেকক্ষণ দোলার পর রিম যখন চোখ খুলল, মাথার উপর স্পর্শর মুখটা দেখে চমকে সে উঠে দাঁড়িয়ে গেছে। আপনি কি করে খবর পান আমি কোথায়? আর খবর পেলেও আসতে হবে? স্পর্শ ঘুরে এসে দোলনায় বসে বলল, আমার বাপের বাড়ি, বাপের বাগান, আমি আসতেই পারি। তোমার পারমিশন নিব নাকি? আমি যাচ্ছি। রিম যাওয়া ধরতে স্পর্শর ওনার শেষ অংশ ধরে আটকে বলল, একটু বসো না, একটা কথা বলতে চাই। কি? তোমার মাঝে ডুবতে দাও। কবেই সাঁতরেছেন, এখন নতুন করে কিসের ডুব? কিছু ডুব ওই সাগরের অনুমতি নিয়ে দিতে হয়, বলতে পারো সেই অনুমতি চাইছি। দেব না। তবে আইন ভেঙে না হয় ডুব দেব, তুমি তো নিজ থেকে দেবে না। যেটা এতদিন পারেননি সেটা এখন পারবেন? পারিনি বলবে না, আমি করিনি। আমি চাইলেই আজ তোমার মুখ দিয়ে 3 বার কবুল বের করতে পারি। আমি চাইলেই তোমায় আজ আমার রুমে বউ সাজিয়ে বসিয়ে রাখতে পারি। আমি চাইলেই এখন এই স্থানে তোমার সর্বস্ব কেড়ে নিতে পারি, কিন্তু আমি সেটা চাই না। আমি চাই তোমার অনুমতিতে তুমি আমার হও। তাহলে ডুব দেবেন আমার অনুমতি ছাড়া? এই ডুবে ছোঁয়া থাকবে না, থাকবে শুধু অনুভূতি। রিম ওড়না ছাড়াতে ছাড়াতে বলল, কবি হয়ে যান, আমায় মুক্তি দিন। তাহলে মানতেছো তুমি আমার কাছে বন্দি? আপনার সাথে কথা বলাই বেকার। ওড়না ছাড়বেন নাকি রিয়া ভাইকে ডাকবো? ডাকো। ওর মনে তোমাকে মারার চিন্তা ঘুরছে, নিজেই আগে মায়ের খাবে এখন ডাকলে। রিম থতমত খেয়ে চুপ করে রইল। স্পর্শর ওড়নার সুতাগুলো দিয়ে বেনি করছে। উফ, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি? আমার মন চাইছে তোমার সাথে দোলনায় দোলার। একটু দুলে যাও, তারপর ওড়না ছাড়বো। রিম ওড়না ছাড়াই চলে গেল। স্পর্শ হাসছিল খিলখিল করে। আজ তার আলমারিতে রিমের আরো একটা ওড়না জমা হবে। রিম তো একদম রেগে মেগে চলে গেছে, আর সে ওড়নাটাকে বুকে আগলে ধরে চোখ বুঝল। আজকের রাতের ঘুমটা অনেক ভালো হবে। তামিম রিহাবের রুম থেকে চিঠির ছেঁড়া টুকরাগুলো নিয়ে খাটের তলায় বসে ফেভিকল দিয়ে জোড়া লাগাচ্ছে। জোড়া লাগিয়েছে ঠিক মতো, কিন্তু এক টুকরার সাথে আরেক টুকরা জোড়া লাগিয়েছে। চিঠিটা সম্পূর্ণ করে এবার সে ওই চিঠি নিয়ে রিমের কাছে এসে হাজির। রিমকে বলল পড়ে শোনাতে। রিম চিঠিটা সামনে ধরে বলল, তোর তো জোড়া লাগানো হয়নি, এলোমেলো জোড়া লাগিয়েছিস। এর কি পরবো আমি? আহা, পড়ি না। আমার জান না, হ্যাঁ কি না, এগুলো কি পরবো আজব? ঠিকভাবে জোড়া লাগাতে পারলি না? কোথায় পেলি এই কাগজ? আর এটার এত টুকরো হলো বা কি করে? শুনো, কাউকে বলবে না। টাচ ভাইয়ের কেউ না। হয়েছে। টাচ ভাইয়ের বোন আয়াপু আছে না, আজ ভাইকে জড়িয়ে ধরেছিল। তারপর একটা কাগজে আমাকে দিয়ে বলেছে ভাইকে দিতে। এত কিছু সত্যি বলছিস? তাহলে বলো এই কাগজ কার? তোমরা? আমার টাচ ভাইয়ার নাকি মিনিমাম ভাইয়ার? রিমের ওড়নায় এক জাদু আছে। যতক্ষণ ওড়নাটা স্পর্শের কাছে থাকে ততক্ষণ তার মনে হয় রিম ওর আশেপাশেই আছে। রিমের গায়ের সেই গন্ধ আষ্টে পৃষ্ঠে লেগে থাকে সারা ওড়না জুড়ে। কি মিষ্টি সেই ঘ্রাণ। আবেশে চোখ বন্ধ হয়ে আসলো স্পর্শ। ঘুম ভাঙলো সকাল 8টার দিকে। বড্ড দেরি হয়ে গেছে মনে হওয়ায় উঠে পড়েছে সে। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে কোনো মতে বেরিয়ে ভার্সিটিতে যাবে বলে তৈরি হয়ে নিল একদম। কিন্তু রোকসানা বেগম তো নাছরবান্দা, তিনি ওকে খালি মুখে কিছুতেই যেতে দিবেন না। পাউরুটি আর কলা ধরিয়ে দিলেন হাতে। স্পর্শ সেগুলো খেতে খেতে বাসা থেকে বের হতে দেখলো রিমঝিম যাচ্ছে কলেজে। বাহ, তাহলে আজ আর ভার্সিটিতে যাওয়ার দরকার নেই, রিমকে ফলো করা যাক। তাই ভেবে স্পর্শ এক পা এগোতে যেতেই কোথা থেকে তীব্র এসে রিমের পথ আটকালো। রিম, মাফ করে দাও না। ওই মেয়েটা জাস্ট আমার ভার্সিটি ইয়ার জুনিয়র হয়, এর বেশি কিছু না। আপনার সাহস হয় কি করে আবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করার? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো এবং আমিও তোমায় ভীষণ ভালোবাসি। এটা তো তুমি জানো, তাই না? জানতাম, কিন্তু কাল সব ভুল ধারণা মিটে গেছে। আপনি আসলে আমায় কোনোদিন ভালোই বাসেননি। সব নাটক ছিল। আমার কলেজে দেরি হচ্ছে, আমার কোনো নাটক দেখাবেন না আমায়। স্পর্শ লুকিয়ে সব শুনছে। তীব্রকে আর কিছু বলতে না দিয়ে রিম চলে গেল। তীব্র তখন ফোন বের করে তার একটা বন্ধুকে কল করতে করতে সেও চলে গেল ওখান থেকে। এদিকে স্পর্শ দ্রুত হেঁটে রিমের কাছাকাছি চলে এসেছে। তবে রিমকে বুঝতে দিল না যে সে রিমের পিছনে। রিম তো তীব্রর কথা ভাবতে ভাবতে পথ চলছে। এতটাই বিভোর ছিল যে পথে হোঁচটকে পড়েই গেল। স্পর্শ সেটা দেখে এগিয়ে আসতেই রিম বলল, আবার ফলো করছেন আমাকে? মোটেও না, আমি ভার্সিটিতে যাচ্ছিলাম। তাহলে বাইক ছাড়া আসলেন কেন? আমি হাঁটছি বলে? এটাও না, আমার হেঁটে যেতে ইচ্ছে হয়েছে বলে হেঁটে যাচ্ছি। রিম পায়ের ধুলো মুছে উঠে দাঁড়িয়ে স্পর্শর মুখের দিকে দেখে যেতে যেতে বলল, আমি যাওয়া অবধি আপনি এক কদমও ফেলবেন না, বলে দিলাম।
রিম এক নাগারে তাকিয়ে আছে বলে স্পর্শ আর ফলো করতে পারল না। রিম চোখের সামনে দিয়ে হাওয়া হয়ে গেছে খানিকের মাঝে। সেটা অবশ্য সমস্যা না, ওর কলেজ তো স্পর্শ চেনা আছে। সে ওই ঠিকানা মতন কলেজে এসে হাজির হলো, রিমকে ঢুকতে দেখলো না। তবে কি রিম ওর আগেই কলেজে ঢুকে গেল? এই সুমন, এদিকে আয় তো। জি ভাইয়া, কেমন আছেন? কুশল বিনিময় পরে হবে, আগে বল রিমঝিমকে দেখেছিস? না তো, রিমঝিম আপু তো আজ কলেজে আসেনি। আসলে তো দেখতাম। আমি তো এই চায়ের দোকানেই বসে আছি 1.5 ঘন্টা ধরে। তবে কই গেল? রিতাও আসেনি, মনে হয় ওর বাসায় গেছে। খোঁজ নিয়ে দেখতে পারো। তোর কাছে রিতার নাম্বার আছে? সুমন মিটমিট করে হেসে পকেট থেকে একটা কাগজ বের করে স্পর্শর দিকে ধরে বলল, রিতাকে তো আমি পছন্দ করি, কিন্তু অনেক কষ্ট করে ওর নাম্বার জোগাড় করতে পারিনি এতদিনে। আজ একটা ছোট্ট ভাইকে দিয়ে ওর নাম্বারটা পেয়েছি, তাও এই কাগজে। নাও, তুমিই যাত্রা করো। স্পর্শ নাম্বারটা নোট করে নিল, সাথে নোট করলো রিতার বাসার ঠিকানাটাও। হ্যালো রিতা, কে বলছেন? আমি আসিফ, তোমাদের আইসিটি টিচার। ও স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তুমি আজ কলেজ আসলে না কেন? রিমঝিমও তো আসেনি, কি ব্যাপার বলো তো? তোমরা দুজন কি কোথাও ঘুরতে গেছো? আরে না না স্যার, আমি একটু অসুস্থ বলে রিম আমাকে দেখতে এসেছে। ও আচ্ছা, রাখি তাহলে। রিম তখন বিস্কুট খাচ্ছিল। রিতা ফোন রাখার পর যখন সে জানতে পারলো স্যার কল করেছে, তখন সে সন্দেহ নিয়ে বলল, স্যার তোর নাম্বার পেলো কই? আর আমরা তো এর আগে কত মাইরও দিয়েছি ক্লাস। কই স্যার তো খোঁজ নিত না, তবে হঠাৎ আজ কেন? এটাও তো আমি ভাবতেছি রিম। আচ্ছা বাদ দে, বল দুপুরে কি খাবি? আমি তোকে নিজের হাতে রেঁধে খাওয়াবো। রিমের খটকা লাগলো। সে ব্যাগ হাতে নিয়ে বলল পরে একদিন আসবে, আজ সে বাসায় ফেরত যাবে। তাড়াতাড়ি করে সে বাসা থেকে বের হতেই গেটে মুখোমুখি হলো স্পর্শর সাথে। আরে চলে যাও কেন? আমি কি তোমায় ডিস্টার্ব করছি? জানতাম আপনি এখানে এসে হাজির হবেন। আচ্ছা আপনার কি আর কোনো কাজ নেই? না নেই, আমার জগৎ তোমাকে জুড়ে। তোমার পেছনে সময় নষ্ট করব না তো কি রিতার সাথে সময় কাটাবো? শুনুন তো, আমি বাসায় ফিরবো। চলো। আপনি খবরদার আমার সাথে আসবেন না। আমি যেভাবে এসেছি সেভাবে যাব। বাসে কি একা তোমার? তুমি তোমার মতন হাঁটোই না, আমি কি তোমায় ধরে কামড়াচ্ছি নাকি? রিম রেগে বিড়বিড় করতে করতে চলল, স্পর্শও চলল পিছু পিছু। রিম হঠাৎ আবার থেমে বলল, ওই দেখেন আকাশে বিমান। স্পর্শ রিমের চোখের দিকে তাকিয়ে থেকে বলল, বিমান দেখার মতন বয়স এখন আমার নেই। তাহলে দেখেন দিনের বেলা চাঁদ উঠেছে। আমার চাঁদ আমার সামনে, ওই চাঁদ তো সবাই দেখে। উফ ভাই, তুই একবার আকাশের দিকে তাকা প্লিজ। স্পর্শ হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, তাকাবো না? তাকালেই তুমি সামনে থেকে গায়েব হবার ফোন দিয়ে আসবে। অন্য কিছু বলো। আজব একটা মানুষ আপনি। কথাটা বলে রিম আবারও হাঁটা ধরলো। কোনো প্ল্যানই কাজে দিচ্ছে না, সব জানতে শমশের একটা। রিম দেখো, বৃষ্টি হবে, আজ আবার ভিজবে। তুই তো আপনার সাথে না। রিম এবার আরো জোরে হাঁটছে, স্পর্শও কম না, সেও হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে। শেষমেশ রিম হাঁপিয়ে বলল, একটা পানির বোতল কিনে দিন, সেটা তো পারবেন। স্পর্শ মুখে হাসি ফুটিয়ে রিমের হাতটা শক্ত করে ধরে দোকানের ভেতরে এনে একটা পানির বোতল কিনে দিল। দেখুন, এটা একেবারে ঠিক করছেন না। আমি আপনার সাথে একই রিকশায় যাব না। নামুন বলছি। ও মা, আমাকেও তো বাসায় ফিরতে হবে। না ফিরবেন না, অন্য রিকশায় ফেরেন। নামুন এটা থেকে। নামবো না। নামাতে পারলে নামাও, পারলে তুমি নামো, তাহলে আমিও নামবো। রিম আর কি করবে, বাধ্য হয়ে বসে থাকলো। এই পথে রিক্সা একটার দেখা পায় তো 15-10 মিনিট হাঁটা লাগে। স্পর্শ ফোন টিপছিল চুপচাপ। রিমের অসহ্য লাগছে এমন পাশে বসে থাকতে, ইচ্ছে করছে রিক্সা থেকে নেমে যেতে। রোডে দূর থেকে হঠাৎ তীব্র ভাইকে দেখে স্পর্শ রিমের ওড়না টান দিয়ে মুখ ঢেকে ফেললো সাথে সাথে। আজব, আবার আমার ওড়না ধরলেন আপনি? তোমার এক্স তীব্র ভাইয়া? রিম সামনে তাকিয়ে দেখলো সত্যি তীব্র বসে বসে দুটো ছেলের সাথে আড্ডা দিচ্ছে ওখানে। ওদের ভাগ্যিস খেয়াল করেনি। রিম ওড়না টান দিয়ে ফেরত নিয়ে বলল, তীব্র ভাইকে এত ভয় পান যখন, তখন আমার প্রেমে মগ্ন কেন বলুন তো? এটা যদি উনি জানে কি হবে বুঝতে পারছেন? কি আর হবে, আমি ভাইয়াকে ভয় পাই নাকি? তাহলে এমন লুকান কেন? এখন ভাইয়া জানলে মায়ের কানে উল্টাপাল্টা কথা তুলবে, তাই আমি বিষয়টা হাইড করে রেখেছি। কথা তুললে কি হবে? মা ভাইয়ার আগে আমার বিয়ে ঠিক করবে, সেটা তোমার ভালো লাগবে? দারুণ লাগবে। আমাকে আগে বলবেন না? আমি আজই আপনার মাকে সব বলে দিব। তবে তৈরি হয়ে নিও, কারণ বিয়েটা আমি করব ঠিক, তবে তোমায় করব। বাসায় এসে স্পর্শ যখন রিক্সা ভাড়া দিচ্ছিল, রিম তখন এক দৌড়ে চলে গেল ওদের বাসায়। কলিং বেল চাপও দিয়ে ফেলেছে। স্পর্শ ভেবেছে রিম বুঝি তাদের বাসায় গেছে। আঁখি এসে দরজা খুলল। আপনি ভালো আছেন? আরে রিমঝিম যে,
কখনো আমাদের বাসায় আসো না, আজ হঠাৎ কি মনে করে? আসো আসো, ভেতরে আসো। রিম হেসে হেসে ভেতরে চলে এসেছে। স্পর্শ রিমদের বারান্দা দেখতে দেখতে সেও তাদের বাসায় ঢুকলো। ঢুকেই দেখলো রিম সোফায় বসা। এটা দেখে ওর আর বুঝতে বাকি নেই যে রিম আজ বিরাট বড় ভেজাল করবে। আপু যা রিমঝিম ম্যাডামের জন্য শরবত নিয়ে আই। তুই আন। আমি আনলে চিনির জায়গায় মরিচ দিব, যাতে ঝালে ধরে। আখি মুখ বাঁকিয়ে গেল শরবত আনতে। তখন স্পর্শ রিমের হাত ধরে উঠিয়ে বলল, খবরদার মাকে কিছু বলবা না, ভেজাল করবা না বলে দিলাম। আমি আজ বলবোই, আপনার থেকে পিছু ছাড়াতে যা করতে হয় তাই করব। কে এসেছে রে আখি? মায়ের গলা শুনে স্পর্শ রিমের হাত ধরে টেনে নিয়ে গেল তার রুমের দিকে। ভেতরে এনে দরজা লাগিয়ে ফেলেছে জলদি। আমি চেঁচিয়ে বলবো, আন্টি আমি এখানে। বলো দেখি তোমার কত সাহস। তোমার আন্টি তোমার কাছে আসার আগে আমার যা করার তা করে ফেলবো। রিম কোমরে হাত রেখে বলল, কি করবেন? তোমাকে থামাতে যে ওষুধ কাজ দেয় সেটা। মানে যেটা ভেবে ঠোঁট উল্টেছ সেটা। রিম দূরে সরে গেল সাথে সাথে। রোকসানা বেগম সোফার রুমে কাউকে না দেখে আবারও চলে গেছেন। রিম স্পর্শর রুমটা অবাক হয়ে দেখছে, যেন এই রুমে রহস্য চেপে আছে। মনে হয় সবকিছুর পেছনে কিছু একটা আছে। কৌতূহল নিয়ে রিম একটা ছবি সরালো। কিছু নেই তার পিছনে, অথচ তার মনে হয় এই রুমে রহস্য আছে, থাকার কথা। স্পর্শ মুখে হাসি ফুটিয়ে তার আলমারি লক খুলে দরজা খুলে দিল। রিম সেদিকে চেয়ে আশ্চর্য হয়ে আছে। তার বিশাল একটা ছবি সেখানে। কি সুন্দর দেখায় তাকে। আসলে কি সে এত সুন্দর? তার আশ্চর্য ভাব আরো বাড়িয়ে দিল ছবিটার পাশে ঝোলানো তার কয়েকটা ওড়না। এই ওড়নাগুলো কারণে অকারণে স্পর্শর কাছে রয়ে গেছে। সব ওভাবে তুলে রেখেছে। দেখতেছো কি, আরো অনেক কিছু তুলে রেখেছি। বিয়ের পর সব বসিয়ে দেখাবো। এখন যেটার জন্য তোমায় এখানে এনেছি সেটা শুনো। মাকে ভুলেও কিছু বলবে না। আন্টি! স্পর্শ ছুটে এসে রিমের মুখ চেপে ধরে বলল, মা শুনলে তুলকালাম বাঁধাবে, একটু চুপ থাকো প্লিজ। রিম বিছানায় বসে বলল, নিজের হাতে কমলার জুস বানিয়ে আনুন দেখি। অর্ডার করতেছো? টিপস দিতে হবে? কি টিপস লাগবে? তোমাকে গোটা দিয়ে দাও। রিম রেগে বলল, শয়তানি করে কথা বললে একদম আন্টিকে ডাক দিয়ে সব বলে দিব আমি। স্পর্শ আর কি করবে, বাধ্য হয়ে জুস আনতে গেল। রিম চট করে আলমারি খুলে এক এক করে তার খোয়া যাওয়ার সব জিনিস পেয়েও গেছে। 2 বছর আগে তার একটা পায়েল হারিয়েছিল। এরপর তার ওড়না ছাদে শুকুতে দেওয়ার পর আর পায়নি। তারপর আলতা পায়ে দিয়ে ওই কৌটা পায়নি। সব দেখে স্পর্শ জমিয়ে রেখেছে এখানে। এক এক করে সব নিয়ে নিল রিম। সব নিয়ে পিছনে ফিরতে দেখলো স্পর্শ জুস হাতে হাজির। রিমের হাতে সব দেখে স্পর্শ গ্লাসটা রেখে ওর হাত থেকে ওগুলো কেড়ে নিয়ে বলল, এগুলো এখন আর তোমার না, এগুলো আমার। রাতে এগুলো জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না। ধরবে না বলে দিলাম। এগুলো আমার জিনিস। কিন্তু এখন আমার হয়ে গেছে। রিমকে কিছুতে ওগুলো আর ধরতে দেয়নি সে। সব নিয়ে আলমারিতে রেখে দিয়েছে। রিম তখন জুস খেতে খেতে বের হয়ে যাওয়া ধরতে স্পর্শ পথ আটকে বলল, আমি বলা ছাড়া বেরোবে না। মা এখন টিভি দেখছে, চুপচাপ এখানে বসে থাকো। রিম গাল ফুলিয়ে তাই বসেই থাকলো। রোকসানা বেগমকে সত্যিটা সে বলবেই। একদিন না একদিন সত্যটা ওনাকে জানাবে। এখন না, এখন চাইলেও স্পর্শ তাকে বলতে দেবে না। জুস খেয়ে বিছানায় বসে বসে ম্যাগাজিন পড়ছে এখন রিম, ইংরেজি ম্যাগাজিন। স্পর্শকে জ্বালানোর মাঝে আবার ম্যাগাজিনও পড়ে। বাবা, এত সময় পায় কই? স্পর্শ দরজার ফাঁক করে দেখছে মা গেছে কিনা। এদিকে মা তার ফেভারিট সিরিয়াল পূর্ণপ্রচার দেখছেন। কখন যে যাবে। রিম কি মনে করে খাটের তলায় তাকালো মাথা বাঁকিয়ে। মদের বোতল কতগুলো। রিম চোখ উল্টে মাথা তুলে বলল, আপনি? চুপ, কি হয়েছে? মধু খান? আর কোন খারাপ গুণ আছে আপনার? এই জন্য আপনাকে দেখতে পারি না আমি। স্পর্শ এগিয়ে এসে দেয়ালে হাত রেখে বলল, শেষমেশ এই খারাপ লোকটাকে স্বামী হিসেবে মেনে নিতে হবে তোমায়। আমার বয়ে গেছে। কথাটা বলে রিমঝিম একটু সরে দাঁড়ালো। এখন বারান্দা দিয়ে যেতে পারলে ভালো হতো, কিন্তু উপরে যাওয়ার সময় যদি পড়ে যায়, সেই ভয়ে এই রিস্ক নিচ্ছে না। স্পর্শ তার বিছানায় লম্বা হয়ে শুয়ে রিমকে এদিক ওদিক ঘুরতে দেখছে কেবল। যাকে ভালোবাসিয়ে বউ হিসেবে দেখতে চায় সে চোখের সামনে ঘুরঘুর করছে। মন চাইছে ভালোবাসা দিয়ে আগলে নিতে, কিন্তু চর খাবার ভয় চেয়েও কিছু করতে পারছে না সে। রিম! রিম তখন বারান্দা উকি দিয়ে দেখছিল। স্পর্শর ডাক শুনে ঘাড় ঘুরিয়ে বলল, কি? একটু পাশে এসে বসো না। বয়ে গেছে। তবে কি বয়ে যাচ্ছে? আপনাকে বলতে যাব কেন? আপনার মা গেছে কিনা দেখুন। মা আরো 2 ঘন্টা ছাড়া নড়বে না। আমার খিদে পেয়েছে, গোসল করব, আরো কত কাজ। দেখুন, আপনি যদি আমাকে জলদি বের হতে পারার ব্যবস্থা না করেন তো আমি এখনই সব ফাঁস করে দিব। আমার হাতে কিছু নেই, যাও বলো। উপায়ন্তর না পেয়ে রিম গালে হাত দিয়ে ফ্লোরে বসে গেছে।
স্পর্শ এসি বাড়িয়ে দিল তখন। রিম দুহাত